मंगलमूर्ति गणपति बप्पा। রবি, ডেকোরেশন দারুণ হয়েছে আর মূর্তি তো অসাধারণ। থ্যাংক ইউ স্যার। স্যার প্রসাদ। এই মোদক আরো বানিয়েছো তো? আমি তো এটা লাঞ্চেই খেয়ে নেবো। আরে সব আছে, অনেক আছে। পায়েস আছে, পুরনপোলি আছে, হালুয়া আছে। স্যার চলুন না স্যার, খেয়ে নেবেন এবার। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলুন, যে কাজটা করা সেটা করে ফেলি। অন্য কেউ ফোন করলে আর খেতে পারবো না। চলো ভাই, খেয়ে নিয়ে। চলো চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টার্ট করি? হ্যাঁ হ্যাঁ। আও। একটা 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 গরম। রবি, তুমি যে এত ভালো রান্না করতে জানো আমি তো জানতামই না। সত্যি অপূর্ব, সারাদিন ডিউটি করার পর এইভাবে সবকিছু ম্যানেজ করা, তাও আবার তুমি নিজে বানিয়েছো। স্যার ভগবানের জন্য সব ম্যানেজ হয়ে যায়। আর বছরে তো একবারই এই পুজো, আর এই দিনটার জন্য কত অপেক্ষা করে থাকি। আর এই বছর তো গণপতি আমার বাড়িতে 1.5 দিনের জন্য নয়, 3 দিনের জন্য এসেছেন। মাত্র 3 দিন? তার মানে আমরা 3 দিন পুরনপুরি খেতে পারবো? না স্যার, আমার বাড়িতে থাকবেন 3 দিন, কিন্তু সোসাইটিতে উনি থাকবেন 5 দিন। তাই 5 দিনের জন্য পুরনপুরি সাপ্লাই চলতেই থাকবে। এই না হলে কথা। গণপতি বাপ্পা মোরয়া। মোরয়া। Yes! আরে স্যার তাড়াতাড়ি খান, ফোন চলে এলো। হ্যালো, এসি পদ্মমান হিয়ার। ঠিক আছে, আসি আমরা। সাথী দেবী, স্যার আমি সাথী, মিসেস কুমার। আমি আপনাকে কল করেছিলাম। একটু পরে এসে কথা বলছি। বাইরে থেকে তো কোনো ফিজিক্যাল ইনজুরি দেখতে পাচ্ছি না। বডি টেম্পারেচারও ঠিকই আছে, আর এখনো বডি স্টিফ হওয়া শুরু হয়নি। গালের পেশিগুলো আস্তে আস্তে টাইট হচ্ছে। মানে 1.5 থেকে 2 ঘন্টা হয়েছে উনি মারা গেছেন। ওই আশেপাশে সবকিছু তো ঠিকঠাকই লাগছে। হাতাহাতি বা স্ট্রাগলের তো কোনো চিহ্নই নেই। হার্ট অ্যাটাক হয়নি তো? হতে পারে। হার্ট অ্যাটাক নয় স্যার, এটা মার্ডার। আপনার কেন মনে হচ্ছে যে এটা মার্ডার? বিগত বেশ কিছুদিন ধরেই এরকমই হচ্ছিল স্যার, যেন কেউ ওকে বারবার চেষ্টা করছিল। আর শেষ পর্যন্ত সেটাই হলো যেটা আমি ভয় পাচ্ছিলাম। এরকম কি হচ্ছিল ওনার সাথে? বিগত বেশ কিছু সপ্তাহ ধরে কুমারের সাথে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছিল, যেন কেউ ওকে মারবার চেষ্টা করছিল। একদিন কুমার রিহার্সালসে ওর নিজের ফোনে কিছু একটা দেখছিল। মুস্কান, 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 দেখুন না, দেখুন না। মুস্কান, তুমি ঠিক আছো? লেগেছে? হ্যাঁ, ওদিকে নিয়ে যাও ওকে। চলো চলো, তুমি বসে বিশ্রাম করো মুস্কান, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ গুরুজি, আপনার লাগেনি তো? আবার কি হয়েছে? আর তারপর আরো একটা দুর্ঘটনা ঘটে। এই সুন্দর মুহূর্তে দুটো শব্দই বলে দিন গুরুজি। দুটো শব্দ? দুটো কথা বলার বাহানায় লম্বা লেকচার দেওয়ার যে প্র্যাকটিস চলছে পৃথিবীতে, ব্যাস দুটো শব্দ।
এইসব কিন্তু ওখানেই থামেনি স্যার। ফাংশনে কুমার নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন ওর গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। ও খুব অল্পের জন্য বেঁচে যায়। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে কেউ ওকে মারবার চেষ্টা করছিল, আমাদের পুলিশের কাছে যাওয়া দরকার ছিল, কিন্তু প্রত্যেকবার ও আমার কথা উড়িয়ে দিত। ও বলতো এটা শুধুই আমার দুশ্চিন্তা, ভাবতো আমায় কেন কেউ মারবে। তিনবার প্রাণঘাতী হামলা, তাও আবার 2-3 সপ্তাহ গ্যাপে গ্যাপে, এটা কাকতালীয় হতে পারে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে গুরুজিকে কে খুন করতে পারে? কারোর সঙ্গে ওনার কি কোনো ঝামেলা বা শত্রুতা ছিল? আমরা কি করে জানবো স্যার? মনের মধ্যে কেউ কেনই বা কিছু বেঁধে রেখেছে। স্যার ও তো বেশ হাঁপিয়ে গেছিল, তারপর রিটায়ার হতে চাইছিল, আর এই সব হয়ে গেল। হ্যাঁ স্যার, ইনফ্যাক্ট গুরুজি তো মুস্কানকে ওনার উত্তরাধিকারী বানাতে চেয়েছিলেন। স্যারের সব থেকে বেস্ট স্টুডেন্টও। সেরকম কিছু না স্যার, স্যারের সব স্টুডেন্টই খুব ট্যালেন্টেড। এবার কি হবে? গুরুজি যদি অন্য কাউকে ওই জায়গাটা দিত, তাহলেও আমরা আনন্দের সঙ্গে সেই দায়িত্ব পালন করতাম। আমরা কখনোই এইসব কথার এখন কোনো মানে নেই, আর চুপ করো। কুমার নারায়ণম স্যার, তামিলনাড়ুতে উনি বড় হয়েছেন আর ভরতনাট্যমের ট্রেনিং ওখান থেকেই নিয়েছিলেন। 15 বছর বয়সে সোলো পারফরমেন্স শুরু করেছিলেন, আর 20 বছর হতে হতে ওনার ডান্স একাডেমি খুলেছিলেন, অভিনয় অঙ্গন একাডেমি। উনি ওনার জীবনে সম্মান আর অ্যাওয়ার্ডস অনেক পেয়েছেন। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং ধরনের মানুষ ছিলেন উনি, আর একজন ট্যালেন্টেড ডান্সার আর টিচার হওয়ার সাথে সাথে এনভায়রনমেন্টালিস্টও ছিলেন। এই প্লাস্টিক থেকে হওয়া পলিউশনের বিরুদ্ধে উনি আওয়াজ তুলেছিলেন, আর সেই কারণে কোর্টে অনেক পিআইএল আর আরটিআইও করে রেখেছিলেন উনি। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, আচ্ছা, এই দেখুন স্যার, ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। উনি পরিবেশ নিয়ে অনেক পোস্ট করতেন, বিশেষ করে প্লাস্টিক ব্যান করার ভিডিও। এটা কিরকম কমেন্ট? তুমি কুকুরের মতন মরবে বুড়ো, এই কি ধরনের অদ্ভুত কমেন্ট? কুমারবাবু তো ওই প্লাস্টিকের বিরুদ্ধে ছিলেন, প্লাস্টিক বর্জন করতে বলেছিলেন। এই সোশ্যাল মিডিয়া না একটা ট্রেন্ড হয়েছে, বড্ড বড্ড ট্রোল করে লোকজন। আমার সঙ্গে এমন হয়েছে স্যার। একবার একটা ফেক ম্যারেজ প্রপোজাল পেয়েছিলাম আমি, কান্ট টেল ইউ। এক মিনিট স্যার, বেশিরভাগ মেসেজেস তো এইরকম ধরনেরই, হয় গালিগালাজ না হলে প্রাণে মেরে ফেলার হুমকি, আর বেশিরভাগ কমেন্টগুলো ইয়াংস্টাররাই করেছে। সেটাই তো, আজকালকার জেনারেশন তো এনভায়রনমেন্টের ব্যাপারে খুবই সচেতন, তারপরেও এমন কমেন্ট। আর এই কমেন্টে তো 5000-এর থেকে বেশি লাইকস। গুরুজি, এখনো সময় আছে, রাসার কাছে ক্ষমা চেয়ে নিন, না হলে ও আপনাকে শেষ করে দেবে। এই রাসাকে সে যেই হোক না কেন, কুমার বাবুর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। এখানে কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে, কিন্তু কি? সালুকে কি কিছু বলেছে বডির ব্যাপারে? না স্যার, উনি তো ফোনই তুলছেন না। আরে, সালুকে ফোন তুলছে না? সালুকে গেল কোথায়? সালুকে? হ্যাঁ, আরে স্যার, সালুকে তাড়াতাড়ি জল নিয়ে এসো। আরে ওর কি হলো? ডক্টর সালুকে, হ্যালো, অ্যাম্বুলেন্স। আরে স্যার, আরে ভাই, কে এরকম করলো? আরে ভাই তুমি, আরে কত সুন্দর একটা ঘুম দিচ্ছিলাম এতক্ষণ বাদে, আর শুধু শুধু তুমি। আপনি কবে থেকে দিনে ঘুমুন? উঠুন উঠুন। আমার চশমা কোথায়? চশমা দাও। এই নিন। বুড়ো হয়ে গেছো। এই সব হচ্ছে এর দোষ, এই পুরো। কেন? আমি কি করলাম? আরে সব সময় কোনো না কিছু খাবার জিনিস পাঠায়। এবার জানো, এত বড় একটা টিফিন বক্স ভর্তি করে পুরনপুলি পাঠিয়েছে আমাকে, তাতে আবার লিখেও পাঠিয়েছিল। ওতে লেখা ছিল পুরনপুলিতে আগে ভালো করে ভালো ঘি মাখাবেন, তারপরে গাঢ় গরম গরম দুধের সঙ্গে মিশিয়ে খাবেন। বাই গড, দয়া, এত টেস্টি ছিল। হ্যাঁ, 4 পুরনপুলি আমি খেয়ে ফেলেছি। 4টে পুরনপুলি? এটা তো পুরো সেনাদের হয়ে যাবে স্যার। আপনি একলা খেয়ে নিলেন? তবে আমাকে তুমি কম ভেবেছো? রাক্ষস কোথাকার। স্যার, ওই কয়েকটা কি বাঁচিয়ে রেখেছেন নাকি? সব কটাই আপনি? কেন বাঁচিয়ে রাখবো? কেন বাঁচাবো? এসব কি স্যার? এগুলো কিন্তু আরে ঠিক না। ভুলটা আবার কি ভাই? পুরনপুলি খেয়ে না হয় ঘুমিয়ে পড়েছিলে, আর ওই ডেড বডির রিপোর্টটা কি? না না, সালুকে এমন কাজ করে না বস। প্রথমে কাজ, তারপরে আরাম। এর ব্যাপারে আমি সব খোঁজ নিয়েছি। কি খোঁজ নিয়েছিলে? তোমাদের ডাউট একদম ঠিক, এনার হার্ট অ্যাটাকই হয়েছে।
কিন্তু ওনার ওয়াইফ যেটা বলছেন সেটাও ঠিক, এটা খুনই বটে। তার মানে কেউ এনার হার্ট অ্যাটাক ঘটিয়েছে? একদম। দেখো, এর ব্লাড স্যাম্পেলে আমি অক্সিভরিন নামে কেমিক্যাল পেয়েছি। অক্সিভরিন? হ্যাঁ, জানো এই অক্সিভরিন কি কাজ করে? এটা কাগজের কারখানায় পাল্প বানানোর জন্য, মানে ওর মণ্ডপ তৈরি করার জন্য ব্যবহার হয়। এই অক্সিভরিন কোনো মানুষকে দেওয়া হলে আস্তে আস্তে বিষের কাজ শুরু করে। এই কেমিক্যালটা এনাকে মিষ্টির সঙ্গে দেওয়া হয়ে থাকতে পারে। ব্যাস 5-6 ঘন্টার মধ্যে এই অক্সিভরিন কাজ শুরু করে দিয়েছে। স্যার, এই রাসার ব্যাপারে আমি জানতে পেরেছি। রাহুল সালসা নামে ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। ও ডান্সার। ইনি গুরুজির স্টুডেন্ট ছিলেন স্যার। ওনার ফ্যানেদের কাছে উনি রাসা বলে পরিচিত। রাহুলের রা আর সালসার সা। রাহুল কুমার বাবুর স্টুডেন্ট ছিল, আর রাহুলের ফ্যান্স ওনাকে হুমকি দিচ্ছিল। একটা কাজ করো, স্যার। খোঁজ নাও যে ওই রাহুল রাসা কোন তালের উপর নাচে সে আজকাল। আর অভিজিৎ, এবার আমাদের এটা দেখতে হবে কুমার বাবুর ওপর যতগুলো অ্যাটাক হয়েছে সেটা ওই রাসা আর ওর ফ্যান্সরা করেছে নাকি শুধু অ্যাক্সিডেন্টই ছিল। আপনি যদি আমার মতো হতে চান ফিট, এটির ব্যবহারেই আপনি হবেন সুপারহিট। জোস, শক্তির খুব দরকার তোমার। জুস তো এসেই যাবে, ততক্ষণে কিছু কথা বলেনি। আরে স্যার, ওই দিন উনি খুব বাঁচান বেঁচে গেছেন। অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার গাড়িতে। ব্রেকটা কি করে ফেল হলো সেটা বলো। ফেল নয় স্যার, কেউ ভুলবশত ওই প্লাস থাকে না, ওটা দিয়ে ব্রেক ওয়্যার কেটে দিয়েছিল। আমি সোয়াতি ম্যাডামকে এই কথাটা বলেও ছিলাম, কিন্তু উনি কিছু কানেই নেননি। তারপর আমাকে বলা হয়েছিল এর ইন্স্যুরেন্স ক্লেম করে দিতে। তাই আমি এই ব্রেক ওয়্যারটা সাবধানে রেখেছি স্যার। এই দেখুন স্যার। এটা তুমি খুব ভালো করেছো। এগুলো কি এখানে সাদা সাদা কি লেগে আছে? আমি কিছু লাগাইনি স্যার, যেরকম ছিল সেরকমই দিলাম আপনাকে। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। রবি, এটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও ডক্টর সালুকের কাছে। দেখো কি জানতে পারা যায়। স্যার, আপনি যাকে ডেকে পাঠিয়েছিলেন ও এসে গেছে। আচ্ছা। স্যার, ও মঙ্গেশ, ইলেকট্রিশিয়ান। কুমারবাবুর একাডেমির ওয়্যারিং এর কাজ ওই করতো। স্যার, আপনারা আমাকে কেন ডেকেছেন? আচ্ছা, তুমি এটা বলো যে গুরুজির মাথার পিছন দিকে যে লাইটটা পড়েছিল সেটা কি করে পড়েছিল, আর মাইকে কারেন্টটা কোথা থেকে এলো? স্যার, এতে আমার বা আমার লোকেদের কোনো দোষ নেই স্যার। ওই লাইট পড়ে যাওয়ার পর আমি তার নাট বল্টু চেক করেছিলাম স্যার। ওটা কেউ ইচ্ছে করে লুজ করেছিল স্যার, নাহলে আমার ফিটিং করা কোনো জিনিস পড়ে যাবে এমনটা অসম্ভব স্যার। আর ওই মাইক? স্যার, ওই মাইকের ওয়্যার কেউ ইচ্ছে করে ইলেকট্রিক শকারে ভরে দিয়েছিল স্যার, যাতে কারেন্ট পাস হয়। স্যার, এমন কাজ তো কোনো নতুন ইলেকট্রিশিয়ানও করবে না স্যার। আরে 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 স্যার, অ্যাড শুট করার সময় তো অজ্ঞান হয়ে যাচ্ছিল না স্যার? ওটাই আমার কাজ স্যার। আমার পার্সোনাল লসের জন্য তো আমি এজেন্সির লস করতে পারি না। আপনারা তো আর জানেন না স্যার, গুরুজি চলে যাওয়ার পর থেকে আমার উপর দিয়ে কি যাচ্ছে। হ্যাঁ, গুরুজি মারা যাওয়াতে কতটা দুঃখ পেয়েছো সেটা তো ইন্টারনেটে ওনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। স্যার, ওটা আমি নই, আমার ফ্যানেদের কাজ। কিন্তু তোমার ফ্যানেরা এরকম কেন রিয়াক্ট করছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ আমি যা কিছু হয়েছে গুরুজির আশীর্বাদে হয়েছে। উনি গুরুর চেয়ে অনেক বেশি কিছু ছিলেন আমার কাছে। কিন্তু আমি এখনকার ছেলে, এখনকার সমস্ত কিছু, এখনকার আর্ট আমার খুব পছন্দের। তাই আমি ভরতনাট্যমের সঙ্গে হিপ হপ আর ওয়েস্টার্ন মিউজিকের একটা যোগসূত্র ঘটালাম। তাই নিয়ে ইন্টারনেটে আলোড়ন পড়লো স্যার। রাহুল, এসব কি কি হয়েছে আবার গুরুজি? জিজ্ঞেস করছো? তোমায় নৃত্যকলার যে শিক্ষা দিয়েছি তার এই রূপান্তর ঘটিয়েছো। ভারতনাট্যম শুধু শাস্ত্রীয় নৃত্য নয়, ভগবানের আশীর্বাদ স্বরূপ সেটি আশীর্বাদ। নটরাজের এই পবিত্র কলাকে তুমি ইংলিশ বাজনার সঙ্গে মিশিয়ে দিয়ে সেটিকে অপমান করেছো। কিন্তু গুরুজি, শিল্প তো শিল্পই। আমি তো শুধু ভরতনাট্যমের একটা নতুন পথ, নতুন স্টাইল সৃষ্টি চুপ করেছি। করো। আর তোমার এই ভাবনা নিজের কাছেই রাখো। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জানি না আমার আর গুরুজির সেই ঝগড়া ইন্টারনেটে কিভাবে লিক হলো, আর তারপর থেকে আমার ফ্যানেরা সকলে ওনাকে ঘৃণা করতে থাকলো। মার্ডারের দিন কোথায় ছিলে তুমি? দিল্লিতে একটা পার্সোনাল কাজে গেছি। আচ্ছা, স্যার, স্যার এই যে আমার ফ্লাইটের টিকিট। সেসব ঠিক আছে। যতক্ষণ এই কেসটা সলভ না হবে ততক্ষণ তুমি এই শহর থেকে বাইরে কোথাও যাবে না। ঠিক আছে স্যার।
সিআইডির অ্যাক্টিভ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তুই এই শহর ছেড়ে দে। স্যার স্যার রাহুল ঝগড়া লিক হয়ে যাওয়ার কথাটা সত্যি বলেছিল স্যার। আমি জার্নালিস্টের সঙ্গে কথা বলেছি যে ঝগড়ার বিষয়টা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল। ও বলছিল একজন আননোন মহিলা আর কুমার বাবুর ঝগড়ার বিষয় বলেছিল। আচ্ছা, এই রাহুল যে দিল্লি গিয়েছিল সেটার ব্যাপারে কি জেনেছো? স্যার ডিটেলস আমি ফরওয়ার্ড করেছি এয়ারপোর্ট অথরিটিকে, ওরা কনফার্ম করে বলে দেবে। দয়া, এই রাহুল কিন্তু অতটা সহজ সরল নয়, কড়া নজর রাখতে হবে ওই রাহুলের ওপর। যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল গুরুজির সঙ্গে সবকিছু প্ল্যান করা ছিল স্যার। এমন কেউ তো আছে যে ওনাকে বারবার মারার চেষ্টা করছিল, আর সে সফলও হলো। একটা আশ্চর্যের ব্যাপার দেখো, ভরতনাট্যম টিচারকে মারার জন্য কেন ওরা ব্যস্ত হয়েছিল, কেন ওরা মেরে ফেলেছে ওনাকে? একটাই কারণ হতে পারে অভিজিৎ, এই যে কুমারবাবু PIL ও RTI ফাইল করেছিলেন না, হয়তো সেটার কারণেই অনেক শত্রু হয়ে গেছিল ওনার, হতে পারে। স্যার, হ্যাঁ স্যার আমি কুমারবাবুর কেসের ডিটেল বের করেছি। ওনার একাডেমির ঠিক পাশেই কোনো মিস্টার মুকেশের ফ্যাক্টরি রয়েছে, যেখানে উনি প্লাস্টিকের তৈরি জিনিস বানান। আর কুমারবাবু রিপোর্ট করার জন্য পুলিশ ওদের ফ্যাক্টরি সিল করে দেয়, আর সেই জন্যই মুকেশ কুমারবাবুকে হুমকি দিচ্ছিল। মুকেশ, নিয়ে এসো ওই মুকেশকে, দেখি তো একবার ওর হুমকিটা কত জোরালো। আমি এসে গেছি স্যার, আপনার জন্য এটা, আপনার বাচ্চার জন্য, আপনার যদি বাচ্চা না থাকে আপনার প্রতিবেশীর বাচ্চার জন্য, যদি প্রতিবেশীর বাচ্চা না থাকে আপনার আত্মীয়ের বাচ্চার জন্য। ঘুষ এটা নয় স্যার, গিফট, এটা গিফট। আসলে মানুষ যখন খুশি হয় না, গিফট দেয় সে, গিফট। আর আপনি কি নিয়ে এত খুশি? আমি তো খুব খুশি হয়েছি স্যার, ওই কুমার চলে গেছেন না এই পৃথিবী ছেড়ে, আমি খুব খুশি হয়েছি। কুমার গুরুজি একজন নামি দামি শিল্পী ছিলেন, সারা পৃথিবীতে এই দেশের নাম উজ্জ্বল করেছেন উনি। তোমার মতো মানুষ ওনার মূল্য কি বুঝবেন? হ্যাঁ, তা হবে হয়তো, আমি এসব জেনে কি করব? উনি তো আমার ব্যবসা বন্ধ করতে চলেছিলেন। যতদিন উনি একাডেমি চালাচ্ছিলেন না, আমিও ওনাকে অনেক রেসপেক্ট করতাম, দিব্যি করছি। কিন্তু যবে থেকে উনি শুরু করলেন না, নো প্লাস্টিক, ব্যান প্লাস্টিক, পরিবেশকে বাঁচাও, বিশ্বকে বাঁচাও, এইসব নাটক করার কি দরকার ছিল? প্রায়শই উনি কোনো কমপ্লেন করে আমার ফ্যাক্টরি বন্ধ করতে চাইতেন। আমি অনেক পরিশ্রম করে কোর্ট কাছারিতে চক্কর লাগিয়ে ওটা খোলার চেষ্টা করতাম। আরে আমারও তো বউ বাচ্চা আছে স্যার, আচ্ছা। তাদের ব্যাপারেই তো ভাবতে হবে। যাতে তোমার প্লাস্টিকের ফ্যাক্টরি খুব ভালো করে চলে, এই জন্যই তুমি এই সমস্ত করেছো। কেন? মিথ্যে বলবো না স্যার, চেষ্টা তো অনেক করেছিলাম, 2-3 বার গুন্ডাও পাঠিয়েছিলাম। ওই ডান্সার বাইরে থেকে যতটা নরম ছিল না, ভেতর থেকে অতটাই স্ট্রিক্ট ছিল, সলিড, নিজের সিদ্ধান্ত থেকে নড়েনি, অনড় ছিল। আর উনি যখন ভয় পেলেন না তখন আপনি ওকে মেরে দিলেন। আমি কেন ওকে মারতে যাব স্যার, যখন ও নিজেই দেশ ছেড়ে চলে যাচ্ছিল? কি বললে? কুমারবাবু দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন? স্যার আপনি কেমন ইনভেস্টিগেশন করেন, আপনি জানেন না? কুমার আর ওর ওয়াইফ আমেরিকা শিফট করে যাচ্ছিল বরাবরের জন্য, পার্মানেন্ট। আমি তো এটা জেনে খুব খুশি, আমাকে কোনো এফোর্টই করতে হলো না, আমার রাস্তার কাঁটা আপনিই সরে যাচ্ছে। মিনিটের ব্রেক। এসব কিসের প্র্যাকটিস চলছে? আমার তো মনে হলো গুরুজি যাওয়ার পরে সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল। হ্যাঁ স্যার, উনি এই পারফরমেন্সটা
দুবাইতে হওয়া গণেশ ফেস্টিভ্যালের জন্যই তৈরি করছিলেন। এবার যখন উনিই বেঁচে নেই তাই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। এবার এটা ওনার শেখানো একমাত্র শেষ পারফরমেন্স ছিল, তাই আমরা ভাবলাম যে ওনার স্মৃতি রক্ষার জন্য আমরা ইন্ডিয়াতেই পারফর্ম করব। আচ্ছা স্যার, আপনারা এখানে খুনির খবর পেয়েছেন আপনারা? ওটা তো আমরা খুঁজে বার করেই নেব। আচ্ছা, সাথী দেবী কোথায়? ওইদিকে অ্যাকাউন্ট রুমে। চলো, এই যে করেই হোক আমি এই সব পেপার ওয়ার্ক এক্ষুনি কমপ্লিট করে নিতে চাই। ঠিক আছে। আমি চাই না যে আমি যাওয়ার পরে এই আচ্ছা সব। স্বাতী ম্যাডাম, আপনি আমাদের এটা তো বলেননি যে কুমার বাবু নাকি এই দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছেন। উনি তো যেতেই চাইছিলেন না, আমি তো ফোর্স করেছিলাম ওনাকে। ফোর্স করার প্রয়োজন কি ছিল? স্যার, তিনবার প্রাণী মেরে ফেলার চেষ্টা হয়েছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, যদি কোনো কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম। আমি ইউএস সিটিজেন, ছোটবেলাটা আমার ওইখানেই কেটেছে, তাই চেয়েছিলাম যে এখন ওখানেই সেটেল করে যাব। আর তাই তো আমি ওকে কনভিন্স করছিলাম। আর এমনিতেও আমার হাজবেন্ডের বেশিরভাগ শোজই বাইরেই হতো। এইসব তো একান্তই আমাদের ব্যক্তিগত না স্যার, তাই মনে হয়েছিল এইসব আপনাদের সাথে কি বলে শেয়ার করব। ম্যাম, আমরা এখনো গুরুজির খুনিকে খুঁজে বেড়াচ্ছি। আমরা এটা বোঝার চেষ্টা করছি যে কেউ ভরতনাট্যম টিচারকে কেন মারবে, ওনার শত্রুতা কার সঙ্গে ছিল, ওনার মৃত্যুতে কার লাভ হতে পারে। সেই জন্য ওনার সঙ্গে জড়িত সমস্ত বিষয় আমাদের ইনভেস্টিগেশনে কাজে লাগবে। বুঝতে পেরেছেন আপনি? ম্যাম, ম্যাম, নিশার ফোন লাগছে না। ওর স্টেপগুলো মেহেকাকে দিয়ে দিই? কেন, নিশা কোথায়? জানি না স্যার, আমরা ওকে অনেকক্ষণ ধরেই ফোন করার চেষ্টা করছি, সুইচ অফ পাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি। নিশার ব্যাপারটা কি স্যার? রাসা স্যার, হুম? 1 মিনিট। রাহুলকে তো একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছিল, তাহলে ওর হুডি এখানে কি করে? স্যার, এটা তো কোনো মেয়ের হুডি মনে হচ্ছে। তাহলে হয়তো নিশার। রাহুলের হুডি নিশার কাছে কি করে এলো? কেন হতে পারে না স্যার? রাহুল তো ওর বড় দাদা। হোয়াট? ইয়েস স্যার, আর সেই কারণেই ও গুরুজির উপর বেশ রেগেছিল, কারণ রাহুলকে একাডেমি থেকে বার করে দেওয়া হয়েছিল। গুরুজির ওপর রেগেছিল তো ও এখানে এই একাডেমিতে কি করছিল? ও রাহুলের সাথে যেতে পারতো। স্যারও এখনো জুনিয়র, এখনো অনেক কিছু শেখার আছে। আর ওনার থেকে ভালো টিচার কোথায় পাবে ও? বলুন ডক্টর সালুখে। হ্যাঁ অভিজিৎ, তুমি যে ওই ব্রেক ওয়ার্ডটা আমাকে দিয়েছিলে না, ওর ওপর লেগে থাকা পাউডারটা আমি ভালো করে চেক করেছি। আরে ওটা মেকআপে যে ফাউন্ডেশন ব্যবহার করা হয় না, সেই পাউডার। ওখানে যত ডান্সার আছে সবাই ওটা ব্যবহার করে থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, যেই রাতে গুরুজির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাতে নিশার কি কোনো পারফরমেন্স ছিল নাকি? স্যার, শুধু নিশান নয়, পুরো ডান্স গ্রুপের প্রোগ্রাম ছিল। সব ডান্সাররাই ওখানে ছিল সেদিন। সমস্ত ডান্সার তো আজ এখানেই আছে, শুধুমাত্র নিশা নেই এখানে। তা কেটে ধার। নিশা কোথায়? আপনি? নিশা? জানি না স্যার, অনেকদিন দেখা হয়নি ওর সঙ্গে। কেন, কি হয়েছে? দেখ, বাজে কথা বলিস না। তোর সঙ্গে দেখা করে চলে যাবার পরেই তুই ওকে কল করেছিস। না তো। এই, নিশার কল রেকর্ড আছে আমাদের কাছে। নিশাকে শেষবার কল তুই করেছিলি। সিআইডি অ্যাক্টিভ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তুই এই শহর ছেড়ে দে। আমি কিছু জানি না স্যার। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, আর ইউ শিওর? ঠিক আছে, ঠিক আছে,
থ্যাংক ইউ। মিথ্যে কথা বলবি না। দিল্লি গেছিলি, কেন গিয়েছিলি? এয়ারপোর্ট থেকে কল করেছিল, তুই ফ্লাইটের টিকিট বুক তো করেছিলি, কিন্তু তুই ফ্লাইটে যাসনি। সরি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি ভেবেছিলাম আপনারা আমাকে অ্যারেস্ট আগের কারণের বিষয় বলতে পারবো না, কিন্তু এখন তুই প্রপার কারণ দিয়ে দিয়েছিস জেলে ভরার জন্য। ঠিক করে বল, নিশা কোথায়? না হলে সারাটা জীবন তুই নাচতে পারবি না, মনে রাখিস। এসো, চলো। চলো। আপনাদের যাওয়ার পর দাদা আমাকে ফোন করেছিল। ও আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলল। তো কি করতাম আমি? জানিসই তো যে সবচেয়ে আগে বডি দেখে ওনারা সবচেয়ে বেশি সন্দেহ তাকেই করে। আর তুই এদের প্রশ্ন ফেস করতে পারতিস না। প্রশ্ন করাটা আমাদের কাজ রাহুল। তার মানে এটাই নয় যে আমরা সামনের লোককেই অপরাধী ভাববো। আর যদি তোমরা কিছু করে নাই থাকো, তাহলে ভয় কিসের? না না স্যার, দাদা সেটা বলতে চাইনি। দাদা আসলে আমার খুব খেয়াল রাখে, আর আমাকে এই অবস্থায় দেখতে পারবে না। যখন আমি গুরুজির ডেড বডি দেখেছিলাম তখন আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, আর তাই আমি সেই জন্য শহর থেকে পালানোর বদলে আমি এখানে আবার দাদার কাছে চলে এসেছি। নিজের ফোন বন্ধ করে রেখেছি। বাহানা তুমি ভালোই করতে পারো নিশা। ডান্সের সাথে সাথে অ্যাক্টিংও শিখে নিয়েছো নাকি? যখন যখন গুরুজির ওপর হামলা হয়েছে তখন তুমি ওখানে ছিলে একাডেমিতে। স্যার, আমি ছাড়াও তো আরো অনেক ডান্সার্সরা ছিল ওখানে। আর আর আমি কেন গুরুজিকে মারবো? আর আমার ওনাকে খুন করার কোনো কারণও তো নেই। কারণ আছে। কুমারবাবু রাহুলকে একাডেমি থেকে বের করে দিয়েছিলেন। রাহুলকে ঘৃণা করতেন উনি। না স্যার, ঘৃণা নয়, ভালোবাসতেন ওকে। কি? হ্যাঁ দাদা, গুরুজি হয়তো রেগে গিয়ে তোকে একাডেমি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু উনি সবসময় তোকে মনে করতেন। গুরুজি তো দাদার আর্টের ডান্সের ফ্যান হয়ে গিয়েছিলেন। লুকিয়ে লুকিয়ে ওর ফিউশন ডান্সের ভিডিও দেখতেন গুরুজি। গুরুজি, নিশা, গুরুজি, আপনি দাদাকে এত ভালোবাসেন যখন, ওকে আবার ফিরিয়ে কেন আনছেন না? আপনি জানেন দাদাও আপনাকে ভীষণ মিস করে। তোমার তো জানা আছে নিশা, রাহুল আমার সব থেকে উপযুক্ত শিষ্য। ওকে এখান থেকে বার করার পেছনে কারণ আছে। তুমি চিন্তা করো না, সঠিক সময় এলে রাহুলকে আমি নিজেই ডাকবো। সত্যি গুরুজি? আমার রিটায়ারমেন্টের পর আমার এই নৃত্যাঙ্গনকে কে সামলাবে? রাহুল। আমি ওকে পুরো ভরসা করি। তুমি দেখো, একদিন ও আমার নাম, আমাদের এই শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই যে এইটা দেখুন গুরুজি, তারপর থেকে যখনই দাদার রিলসগুলো দেখতেন আমাকেও পাঠাতেন। আমি কি করলাম যে গুরুজি আমাকে সন্তানের মতো মনে করতেন? আমি ওনাকে কি করেছিলে তুমি? হ্যাঁ স্যার, আমি যে দিল্লির ফ্লাইট মিস করেছিলাম, আমি সেই দিন ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম। যেদিন গুরুজি মার্ডার হয়েছিল ওই দিন তুমি ওনার সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ স্যার, সেই দিন আমি সোশ্যাল মিডিয়া জার্নালিস্টের থেকে জেনেছিলাম যে একাডেমি থেকে কোনো একটা মেয়ে ফোন করে ওনাকে আমার আর গুরুজির ঝগড়ার ব্যাপারে বলেছিলেন। তাই আমি গুরুজির সঙ্গে সেই ব্যাপারেই কথা বলতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম গুরুজি স্বাতি ম্যামের সঙ্গে প্ল্যান করে এই নিউজ আউট করেছিলেন, যাতে আমার নাম নিয়ে পাবলিসিটি করতে পারে। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি গুরুজিকে খুন করিনি স্যার। রাহুল, তুমি আমাদের এতবার মিথ্যে কথা বলেছো যে তোমার কোনো কথাই এখন বিশ্বাস করা আমাদের মুশকিল হয়ে গেছে, বুঝলে? যতদিন নাই কেসটা সলভ হবে তুমি আমাদের হেফাজতে থাকবে, বুঝলে? স্যার, যদি রাহুল খুন না করে থাকে তাহলে খুনি কে? কারোর তো কোনো কারণই দেখছি না খুনটা করার। এই কেসটা তো খুব জটিল। কোন রাস্তায় যাব, কাকে ধরবো বুঝতে পারছি না। গণপতি বাপ্পা আছেন তো স্যার, উনি কোনো পথ দেখাবেন।
বাপ্পা মঙ্গল মূর্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে বাড়িতে গণপতির বিসর্জন দেওয়ার পদ্ধতিটা ভীষণ ভালো, তাহলে সমুদ্রে নদীতে কখনো দূষণ হবেই না। আর স্যার মূর্তিটাও অর্গানিক মাটি আর কালার দিয়ে তৈরি, তাই এই জলটা আমি গাছের গোড়াতেও দিতে পারি। দারুণ ভালো, এরকমই বিসর্জন হওয়া উচিত, আর মূর্তিও এরকম ভাবেই বানানো উচিত। অর্গানিক। কি হলো? উনি চলে যাওয়ার পর ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে না? দেখুন না স্যার, ভগবান যাওয়ার পর জায়গাটা কেমন খালি মনে হচ্ছে। এটাই তো স্বাভাবিক, যখন কেউ চলে যান তখন সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, কিন্তু কেউ না কেউ তো চলেই আসে সেই জায়গাটা পূরণ করতে, তাই না? স্যার, হ্যাঁ, গুরুজি চলে যাওয়ার পরে ওনার একাডেমিও এইভাবে নিশ্চয়ই খালি হয়ে গেছে, তাহলে কেউ তো আসবে ওনার জায়গা নিতে। নিশ্চয়ই আসবে, এটাই তো কারণ হতে পারে ওনাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার, একমাত্র এটাই কারণ। স্যার, ওই স্বাতী ও তো নিজের উকিলের সাথে কিছু বেচার এগ্রিমেন্ট সাইন করছিল, তাই না? উনি ঠিক কি বিক্রি করতে চাইছিলেন? গুরুজির প্রপার্টি? স্যার হয়তো একাডেমি বিক্রি করতেন, কিন্তু কাকে? মুকেশ। মুকেশকে, প্লাস্টিক কারখানার ওই মুকেশকে, একমাত্র সেই তো ওনাকে মেরে ফেলার চেষ্টা করছিল ওনার একাডেমির জায়গাটা নেওয়ার জন্য। অভিজিৎ, কাজ করো, ওই সাথীর সঙ্গে দেখা করো, কথা বলো, সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র ওর কাছেই আছে। সরি স্যার, সরি, আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়ে গেছি। কিভাবেই বা বলতাম আপনাদেরকে যে ইউএসএ তে আমার ফ্যামিলির টাকা পয়সার অনেক প্রয়োজন ছিল, আর তাই আমি কুমারকে ইন্ডিয়াতে সব প্রপার্টি বেচে দিয়ে ইউএসএ তে শিফট হওয়ার জন্য কনভিন্স করছিলাম। তার মানে আপনি ডান্স একাডেমি বেচার জন্য ক্রেতাও খুঁজছিলেন? অ্যাকচুয়ালি কুমার আমার সব কথাই প্রায় মেনে নিয়েছিল, বাস শুধু এই একাডেমিটাও বিক্রি করতে চাইছিল না, আর তাই আমি ওকে একেবারেই ফোর্স করতে চাইনি, আমিও মেনে নিয়েছিলাম। কিন্তু স্যার, যেদিন কুমারের মার্ডার হয়েছিল সেদিন আমার কাছে রাজবর্ধন বলে একজনের মেসেজ এসেছিল। উনি আমাদের একাডেমি কিনে নিতে একেবারেই রাজি ছিলেন। তারপর আমি ভাবলাম, এখন কুমার তো আর নেই, আর আমিও তো ইউএস চলে যাব, তাই একাডেমি বিক্রি করে দেওয়াই ভালো। এটাই সবার জন্য ভালো হতো আর লাভও তো হতো, তাই না? কে এই রাজবর্ধনটা আবার কে? ওনার সঙ্গে আপনার আগে দেখা হয়েছিল? না স্যার, দেখা তো করিনি, কিন্তু উনি আমাদের একজন স্টুডেন্টের বাবা, অনেক বড় বিজনেসম্যান। সাউথ ইন্ডিয়াতে ওনার পেপার মিলসও আছে। পেপার মিল? কুমার গুরুজির যে কেমিক্যালে মৃত্যু হয়েছিল ওই কেমিক্যাল তো পেপার মিলে ইউজ হয়। আচ্ছা, এটা কোন স্টুডেন্ট যার বাবা আপনাদের একাডেমিটা কিনতে চেয়েছিলেন? স্যার, ওই নমস্কার ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে আসতে পেরে আমি এবং আমাদের সিআইডি টিমের সকলে খুব আনন্দ অনুভব করছি। গণেশ বিসর্জনের এই শুভ মুহূর্তে আমরা কুমারবাবুর স্টুডেন্টদের কাছে একটা অনুরোধ করেছি যে আমাদের সকলের জন্য আপনাদের সামনে একটা ভরতনাট্যমের পারফরমেন্স দেখাবো। ওনারা রাজিও হয়ে যান, কিন্তু বিশেষ কথা এই যে পারফরমেন্স, সেটা কুমারবাবু গত হওয়ার আগে কোরিওগ্রাফ করেছিলেন। এটা খুব বিশেষ পারফরমেন্স। তাহলে আসুন আমরা সেই পারফরমেন্সটা সবাই মিলে দেখি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
একটু আগে খুব সুন্দরভাবে ভরতনাট্যমের নৃত্য পরিবেশন করলো, যেটা সত্যিই তুলনাহীন। তাহলে স্যার, যখন গুরুজির শিষ্যরা এত ভালো পারফরমেন্স করেছে, সেই জন্য আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তাই আমাদের টিম আপনাদের সকলের সামনে একটা পারফরমেন্স দেখাবে। গুরুজি কুমার নারায়ণন। ও যে কথায় আছে না, শিকারি বেড়ালের গোপ দেখলেই চেনা যায়, ঠিক সেইভাবেই কুমার বাবু ওনার 15 বছর বয়সে নিজের নৃত্য শৈলীতে সম্পূর্ণ দেশের মুখ উজ্জ্বল করে দিয়েছেন। 20 বছর বয়সে তো উনি ডান্স একাডেমি খুলেছিলেন, অভিনয় অঙ্গন, নৃত্য একাডেমি। কিন্তু গুরুজির উদ্দেশ্য সবসময় সৎ ছিল, অনেক উঁচুতে ছিল। উনি ওনার স্টুডেন্টদের সেই যোগ্যতায় নিতে চেয়েছিলেন তারা যেন ওনার থেকেও বড় হয়। কিন্তু তাদের মধ্যে একজন স্টুডেন্ট ছিল যে ওনার এই চিন্তাভাবনাকে মর্যাদা দেয়নি। ওনার প্রতিভা শেখার বদলে অন্য কারো অর্জন করার সম্মান, উন্নতি আর ভালোবাসা দেখলে তার জেলাসি হয়। সেই রাগ আর হিংসের আগুন এতটাই চরমে উঠল যে সেই স্টুডেন্ট কুমার বাবুর প্রাণ নিতে উদ্যত হলো। প্রথমে স্টুডিওতেও লাইট ফেলে দেয় ওনার গায়ে, আর তারপরে মাইকে ইলেকট্রিক কারেন্ট লাগিয়ে দেয়। এমনকি শেষ পর্যন্ত সেই স্টুডেন্ট কুমার বাবুর গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয়। গুরুজি যিনি ভগবানের মতো হন, যার জন্য শিষ্য যে কোনো সময় প্রস্তুত থাকে সবকিছু দিয়ে দেওয়ার। একলব্য তার আঙুল কেটে গুরু দ্রোণাচার্যকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই শিষ্য গুরু শিষ্যের সম্পর্ককে কলঙ্কিত করেছে, ওনাকে খুন করেছে বিষ খাইয়ে, আর নিজের চোখের সামনে তাকে ছটফট করে মরতে দেখে। কিন্তু কি জন্য? একাডেমি হাতিয়ে নেওয়ার জন্যে? মাত্র কিছু টাকার জন্যে? মিথ্যে! আমি ওনাকে টাকার জন্য মারিনি, আর না এই একাডেমির জন্য। আমি ওনাকে মেরেছি আমার সম্মানের জন্য, নিজের আত্মসম্মানের জন্য মেরেছি। মুস্কান, কেন? উনি আমাদের গুরুজি ছিলেন। কারণ উনি আমাকে ঠকিয়েছেন। ঠকিয়েছেন? আরে উনি তো কত স্নেহ করতেন তোমায়। নিজের বাড়ি ছেড়ে এত দূরে এসেছি আমি শুধুমাত্র গুরুজির থেকে ভরতনাট্যম শিখতে। রাত দিন পরিশ্রম করেছি, ওনার বেস্ট স্টুডেন্ট হয়ে উঠলাম। কিন্তু গত 2 বছর ধরে এই একাডেমির খেয়াল রাখলাম শুধু এই আশা নিয়ে যে গুরুজি আমার যোগ্যতা বুঝতে পারবে, উনি আমাকে সেই জায়গা দেবেন যেটা আমি ডিজার্ভ করি, নিজের জায়গা। তারপর একদিন আমি নিশা আর গুরুজিকে কথা বলতে শুনলাম। আমার রিটায়ারমেন্টের পর আমাদের এই নৃত্যাঙ্গনকে কে সামলাবে? রাহুল। আমি ওকে পুরো ভরসা করি। গুরুজি নিজের জায়গা এই রাহুলকে দিতে চেয়েছিলেন, এই রাহুলকে যে গুরুজিকে ঠকিয়ে চলে গেছিল। গুরুজি ওকে নিজের উত্তরাধিকারী মনে করত। কেন? কারণ আমি একজন মেয়ে। আমি ওনার জায়গা সামলাতে পারবো না। তখনই আমি সহ্য করতে পারলাম না যে গুরুজি আমাকে আমার জায়গাটা দিল না। সেই জন্য আমি যদি সসম্মানে আমার জায়গা না পাই, সেটা কেড়ে নিতে আমি জানি। আমি আমার বাবার পেপার মিল থেকে ওই বিষ চুরি করেছি আর মিষ্টিতে মিশিয়ে দিয়েছিলাম। আর সেই জন্য কুমার বাবু তোমার পরিবর্তে রাহুলকে পছন্দ করেন। কারণ একজন ভালো শিল্পীর ভালো পারফর্ম করলেই হয় না, বরং ভালো মানুষ হতে হয়। কুমার বাবু শিষ্যদের মধ্যে এটাই খুঁজছিলেন, যে প্রকৃতপক্ষে মানুষ। কিন্তু সেটা তোমার মধ্যে পাননি। তোমার মধ্যে তো মনুষ্যত্ব বোধটাও নেই, ছিল শুধু স্বার্থ। যার কারণে তুমি নিজের পিতৃসম গুরুদেবকে খুন করেছো। নিয়ে যাও একে।